আজকের গল্পটা আমার মতোই একজন সাধারণ মেয়ের গল্প। কিন্তু বিশ্বাস করেন, মুভিটা দেখার পর আমার শরীরে কাঁটা দিচ্ছিল। এমনকি আমি যে এখন এই গল্পটা আপনাদের বলতে চলেছি, এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটা কোনো মুভির গল্প নয়। মুভিটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হাজারো ধর্ষিতার গল্প। মাত্র ১৭ বছর বয়সী একটা মেয়ের জীবন এক রাতের ঘটনায় বদলে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আসল গল্পটা শুরু হয় তার ঠিক পর থেকেই। মুভিটা এতটাই হৃদয় বিদারক যে ভিডিওর শেষে আপনি আপনার চোখের পানি আটকে রাখতে পারবেন না। তাহলে চলুন জেনে আসি, এক ১৭ বছর বয়সী ধর্ষিতা মেয়ের জীবন নিয়ে নির্মিত আজকের মুভির গল্প। মুভির শুরুতেই আমরা সিয়া নামের একটা মেয়েকে দেখি, যে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে এসেছে। আসলে সিয়া রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রামে থাকে। তাদের পরিবারের আর্থিক অবস্থাও ভালো না, তাই তাদের বাসায় একটা ওয়াশরুমও নেই। সিয়া তার টয়লেট করা শেষ করে ঘরে ফিরে আসে। ঘরে এসে সে তার ছোট ভাই সুরাজকে গল্প বলে ঘুম পাড়ায়। এটা সিয়ার রোজকার কাজ। সিয়া তার ছোট ভাইকে খুব ভালোবাসে। পরের দিন সকালে সিয়া জঙ্গল থেকে খড়ি কুড়িয়ে তার সাইকেলে করে বাড়ি আনে। এই খড়ি দিয়েই সকালের রান্না হবে। তারপর সে সুরাজকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরে। সিয়া এই বাড়ির একমাত্র কর্মঠ ব্যক্তি। সিয়ার বাবা অনেক অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারেন না, তাই বাড়ির বেশিরভাগ বাইরের কাজ সিয়াকেই করতে হয়। এমনকি এই জন্য সিয়া স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। সে এখন শহরে একটা কাজ খুঁজছে। সুরাজকে স্কুলে রেখে ফেরার সময় পথের মাঝে হঠাৎ সিয়ার সাইকেলের চেইন পড়ে যায়। সিয়া সেটা ঠিক করতে বসলে সেখানে কিছু বখাটে ছেলেরা চলে আসে। সিয়া তাদের চেনে। এরা এমিলের ছেলেপুলে। এই ছেলেগুলোর মধ্যে এমিলের নিজের ছোট ভাইও আছে, যার নাম বাচ্চান। তারা প্রায় সিয়াকে বিরক্ত করে। সিয়া তাদের দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি সাইকেল চালাতে শুরু করে। তবে বখাটেগুলো পুরো রাস্তা তাকে বিরক্ত করতে থাকে। ছেলেগুলো প্রায় সিয়াকে ধরেই ফেলবে। তখন পথের মাঝে মাহেন্দার তার স্কুটি নিয়ে ছেলেগুলোর বাইকের সামনে চলে আসে এবং সিয়াকে বাঁচিয়ে নেয়। মাহেন্দার একজন উকিল। সে দিল্লিতে থাকে, মাঝে মাঝেই গ্রামে আসে। স্বভাবগতভাবে বলতে গেলে মাহেন্দার একজন মানবতার ফেরিওয়ালা। মাহেন্দার সিয়ার চাচার বন্ধু হয়, তাই সে সিয়াকে খুব ভালোভাবেই চেনে। তাকে দেখে ছেলেগুলো আর ঝামেলা না করে তারাও চলে যায়। কিছুক্ষণ পর একজন মহিলা সিয়ার মা আশার কাছে আসে সিয়ার চাকরির বিষয়ে কথা বলতে। ভদ্রমহিলা জানায় এমএলএ সিয়ার চাকরির ব্যবস্থা করেছে, ২-১ সপ্তাহের ভেতরেই চাকরি হয়ে যাবে। তবে আশার মুখ দেখেই মনে হয় সে এই মহিলার কথায় খুশি না। এমনকি আশা সারা পথ মহিলার সাথে ঠিক করে কথাও বলে না। ভদ্রমহিলা আশার পিছু পিছু তাদের বাড়ি পর্যন্ত চলে আসে। মহিলাটি সিয়ার কাছে কথা বলতে গেলে সিয়াও তার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। সিয়াকে থামাতে আশা সিয়াকে একটা চড় মেরে দেয়। তবুও সিয়া তার সাথে খারাপ ব্যবহার করে বেরিয়ে যেতে বলে। মহিলাটি চলে যায়। তবে সিয়া তো তার চাকরির জন্য মরিয়া হয়ে আছে। তবুও কেন এই ভদ্র মহিলার সাথে এমন ব্যবহার করলো, এটা আমরা গল্পের আরো পরে জানতে পারবো। পরের দিন ভোরবেলা সিয়া ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। সিয়া সোজা মাহেন্দারের কাছে যায়, কারণ এই গ্রামে মাহেন্দারই একমাত্র ব্যক্তি যে সিয়াকে দিল্লি নিয়ে যেতে পারবে। সিয়া মাহেন্দারের কাছে রিকোয়েস্ট করে বলে সে যেন সিয়াকে তার সাথে দিল্লি নিয়ে যায়। সেখানে সিয়ার চাচির বাড়ি আছে। মাহেন্দার যদি সিয়াকে চাচির বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে সিয়া অনেক উপকৃত হবে। মাহেন্দার জানায় সে কয়েকদিন পর ফিরবে। তখন সিয়া বলে তার এই গ্রাম আর ভালো লাগে না, সে আজই যেতে চায়। মাহেন্দার বুঝতে পারে সিয়া বাসা থেকে পালিয়ে এসেছে, তাই সে সিয়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফেরত পাঠায়। তবে সিয়া বাড়ি না গিয়ে একটা নদীর পাড়ে চলে যায়। সেখানে কিছুক্ষণ বসে নিজের মনকে শান্ত করে একাই বাস স্ট্যান্ডে যাওয়ার ডিসিশন নেয়। কিন্তু পথে তার আবার সেই বখাটে দুজন বাচ্চান এবং দীপকের সাথে দেখা হয়। তারা সিয়াকে গাড়িতে বসতে বলে। সিয়া বুঝে যায় তার জন্য কি বিপদ অপেক্ষা করছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে বাচ্চান তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে টেনে হিচড়ে গাড়িতে তুলে নেয়। এদিকে সিয়া বাসায় না ফেরায় বাসার সবাই টেনশনে পড়ে যায়। ১২ ঘন্টা পরও সিয়া বাড়ি না ফিরলে তারা মাহেন্দারকে দিয়ে দিল্লিতে সিয়ার চাচির কাছে কল করায়, কারণ সিয়া একা একা দিল্লিতে গেলেও এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তবে সিয়ার চাচি জানায় সিয়া সেখানে যায়নি,
তখন মাহেন্দার সিয়ার পরিবারকে পুলিশ স্টেশনে যেতে বলে। তবে সিয়ার পরিবার চাচ্ছিল না যে এই কথা পাঁচ কান হোক। তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না, এটা তাদের সম্মানের বিষয়। তবে পুরো দিনে সিয়ার কোনো খোঁজ পাওয়া না গেলে পরের দিন তারা পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ তাদের কথা ঠিকমতো না শুনেই আজে বাজে কথা বলতে থাকে। মাহেন্দার কেস ফাইল করতে চাইলে পুলিশ অফিসার পান্ডে বলে, কেস ফাইল করলে বদনাম হয়, আমি এমনিই খুঁজে দেব। এই বলে পান্ডে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন তারা আবার পুলিশ স্টেশনে খোঁজ নিতে গেলে পান্ডে বলে সে সিয়াকে খুঁজছে, আর আবার তাদের তাড়িয়ে দেয়। এরপর থেকেই সিয়ার একটা খোঁজ পাওয়ার আশায় মাহেন্দার এবং সিয়ার মা রোজ পুলিশ স্টেশনে গিয়ে বসে থাকতে শুরু করে। তবে পুলিশ তাদের কথায় কোনো গুরুত্বই দেয় না, এমনকি কোনো এফআইআরও দায়ের করে না। মাহেন্দার ফেসবুকে পোস্ট করেও খোঁজ পাওয়ার চেষ্টা করে, তবে তাতেও কোনো লাভ হয় না। ধীরে ধীরে সবার আশা যেন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু যার যাই সেই যেন বোঝে। সবাই ভুলে গেলেও সিয়ার বাবা মা মেয়েকে হারানোর কষ্ট ভোলে না। হঠাৎ একদিন দুনিয়া নিউজ চ্যানেল থেকে প্রসাদ নামের একজন রিপোর্টার মাহেন্দারের সাথে দেখা করতে তাদের গ্রামে চলে আসে। আসলে মাহেন্দার তার ফেসবুক পোস্টে পুলিশের কেস ফাইল না করার বিষয়টা উল্লেখ করেছিল, যা প্রসাদের কাছে তার জন্য একটা ভালো নিউজ মনে হচ্ছিল। তাই সে কেস কভার করতে গ্রামে চলে এসেছে। পরের দিন প্রসাদের সাহায্যে সিয়ার নিখোঁজ হওয়ার খবর নিউজ পেপারে ছাপানো হয়। নিউজটা এই গ্রামের এমএলএ আরুনের সামনে পড়ে। এমএলএ আরুন সামনে এমপি পদে নির্বাচনে দাঁড়াবে, তাই সে এই সময় কোনো সমস্যা চায় না। তবে এমএলএ জানে না এর সাথে তার ছোট ভাই জড়িত। এজন্য সে না জেনেই পুলিশ অফিসার পান্ডে এবং তার চেলা শেখরকে ডেকে কেসটা তাড়াতাড়ি সমাধান করতে বলে। আর সত্যিই পুলিশ একদিনের মাঝেই সিয়ার খবর বের করে ফেলে। পুলিশ একটা পরিত্যক্ত বাড়ি থেকে সেই বখাটেগুলো সহ সিয়াকে খুঁজে পায়। তবে সিয়ার অবস্থা খুব খারাপ ছিল। সবগুলো জানোয়ার মিলে আজ ৭ দিন ধরে একাধারে সিয়াকে রেপ এবং অত্যাচার করেছে। পুলিশরা এই পরিত্যক্ত বাড়ি থেকে ছেলেগুলো সহ সিয়াকে ওই অবস্থায় পুলিশ স্টেশনে আনে। তারপর সিয়াকে গোসল করিয়ে পরিষ্কার করায়। পরের দিন সকালে সিয়াকে হসপিটালে চেক আপ করানো হয় এবং তারপর সিয়াকে কোর্টে আনা হয়। এই কেসে সবকিছুই যেন দায়সারা ভাব। সবাই যেন কেস থেকে মুক্তি পেলেই বাঁচে। কোর্টের সামনে সিয়ার পরিবার তার জন্য ওয়েট করছিল, কিন্তু তাদের সাথেও সিয়াকে দেখা করতে দেওয়া হয় না। কোর্টরুমে জজ পুলিশ অফিসার পান্ডেকে কেস সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কোনো করেই সঠিকভাবে উত্তর দিতে পারে না। যেমন সিয়া কয়দিন যাবৎ নিখোঁজ ছিল সেটা জিজ্ঞাসা করলে পান্ডে বলে ৭-৮ দিন। পরে জজ ধমকের স্বরে জিজ্ঞাসা করলে পান্ডে বলে ৬ দিন। সাধারণত ক্রাইম সিন থেকে আনার পরপরই ধর্ষিতাকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সিয়ার বেলায় কোর্টে আনার ঠিক কিছুক্ষণ আগেই মেডিকেল চেক আপ করিয়ে আনা হয়। সব মিলে কেসের অবস্থা ছিল নড়বড়ে। জর্জ সিয়ার স্বীকারোক্তি নিতে তাকে কাঠগড়ায় তোলেন। সিয়া প্রথমে চুপ থাকলেও পরে মনের সাহস জোগায়। তারপর পুরো ঘটনা খুলে বলে। সিয়া জানায় বাচ্চানরা তাকে জোর করে গাড়িতে তোলে, তারপর গাড়িতেই জোর জবরদস্তি শুরু করে। সিয়া চিৎকার করায় ছেলেগুলো তাকে ভীষণ মারধর শুরু করেছিল। এলোপাতাড়ি মারার কারণে সিয়া অজ্ঞান হয়ে যায়। তারপর তার অজ্ঞান অবস্থায় তারা সবাই মিলে সিয়াকে রেপ করে। সিয়ার জ্ঞান ফিরলে সিয়া নিজেকে শেকলে বাঁধা অবস্থায় পায়। তখন তার শরীরে ঠিকমতো কাপড়ও ছিল না। তবুও সিয়ার সাহায্যের জন্য চিৎকার করে। তবে বাসাটা ফাঁকা জায়গায় ছিল, আর পরিত্যক্ত বাসা হওয়ায় তার চিৎকার ওই নরপিশাচরা ছাড়া আর কেউ শুনতে পায় না। বাচ্চানরা তাদের আরো ৩ জন বন্ধুকে এনে দিন রাত সিয়াকে গণধর্ষণ করে। যে যার ইচ্ছা মতো এসে সিয়ার সাথে খারাপ কাজ করে চলে যেত। আবার কখনো কখনো সবাই মিলে এই একটা ছোট্ট মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ত। সিয়ার ভাষ্যমতে এমন কোনো অত্যাচার নেই যা তারা সিয়ার সাথে করেনি। তার জবানবন্দি শুনে জজও ইমোশনাল হয়ে যায়। তবে অপরাধীদের কি শাস্তি দেওয়া হয় তা আমাদের বলা হয় না। স্বীকারোক্তি শেষে সিয়াকে তার পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয়। তার পরিবার তাকে দেখে অনেক খুশি হয়। সকলে তার অবস্থা দেখে কেঁদে দেয়। এরপর সিয়াকে বাসায় আনা হয়। সিয়া বাসায় ফিরে সবকিছুই স্বাভাবিক করার চেষ্টা করে, স্বাভাবিক নিয়মে জীবন শুরু করে। তবে সেই ভয়ানক ঘটনার কালো ছায়া, সেই ভয় যেন তাকে সম্পূর্ণ গ্রাস করেছিল। সিয়া কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না।
এদিকে মাহেন্দারও দিল্লি ফিরে তার কাজে যোগ দেয়, তবে তার মনও শান্ত ছিল না। একদিন রাতে খাওয়ার সময় সিয়া আবার তার পরিবারকে জানায় সে দিল্লিতে তার চাচির কাছে যেতে চায়, কারণ সে বুঝে গেছিল সে এখানে থাকলে কোনো দিনই এই ভয় থেকে বের হতে পারবে না। সিয়ার বাবাও বিষয়টা বুঝতে পারেন, তাই তিনিও রাজি হয়ে যান। তিনি সিয়াকে দিল্লি পাঠিয়ে দেন। বাসের ভেতর সিয়ার দিকে একটা ছেলে তাকায়। সিয়ার এখন ছেলেদের নজরও ভয় লাগে। সে নিজেকে গুটিয়ে নেয়। রাত্রে তারা দিল্লি পৌঁছায়। সিয়ার চাচিও সিয়াকে বেশ ভালোবাসে। তিনি সিয়ার মন ভালো করতে তাকে নতুন জামা গিফট করেন। এরপর থেকে সিয়া তার চাচার বাসাতেই থাকা শুরু করে। মাহেন্দার তার চাচার বাসার পাশেই থাকে। একদিন বই অ্যারেঞ্জ করার সময় মাহেন্দার সিয়াকে কোন ক্লাস পর্যন্ত পড়েছে জিজ্ঞেস করলে সিয়া জানায় সে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছে। মাহেন্দার এখানে সিয়াকে তার পড়াশোনা শেষ করার জন্য এনকারেজ করে। মনে মনে সিয়ারও ইচ্ছে ছিল তার পড়াশোনাটা আবার শুরু করার, তাই সেও জানায় সে পড়তে চায়। মাহেন্দার তাকে আবারও স্কুলে ভর্তি করিয়ে দেবে বলে কথা দেয়। এদিকে কয়েকদিন পর বাচ্চাদের সকলের জামিন হয়ে যায়। কথাটা মাহেন্দার জানতে পারলে সে ভীষণ রেগে যায়। মাহেন্দার এত সহজে তাদের ছাড়তে চাচ্ছিল না। তবে সিয়ার বাবা ও চাচা এই বিষয় নিয়ে আর এগোতে চাচ্ছিল না। তারা ভাবছিল এই কেস আগে বাড়লে তাদের বেঁচে যাওয়ার সম্মানটুকুও শেষ হয়ে যাবে। কথাটা সিয়ার কানে আসলে তারও মন খারাপ হয়ে যায়। তার সেই সব ভয়াবহ দিনের কথা আবার মনে হতে থাকে। রাত্রে দুঃস্বপ্ন আসতে শুরু করে। কয়েকদিন পর এমএলএ আরুণ, যাকে সবাই দাদ্দু বলে, সে সিয়ার চাচা জগদীশকে কল করে। দাদ্দু চাচ্ছিল না কেসটা আর জলঘোলা হোক। দাদ্দু কেসটাকে এখানেই বন্ধ করতে বলে এবং জানায় সে সিয়ার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। এমনকি তিনি সিয়ার বিয়ের ব্যবস্থাও করেছে, যার সব খরচ তিনি একাই উঠাবেন। দাদ্দু সিয়াকে তার ছোট ভাই অর্থাৎ সিয়ার ধর্ষক বাচ্চানের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, যাতে কেসটা আর কখনোই আগে না বাড়ে। কথাটা সিয়া জানতেই সে কান্নায় ভেঙে পড়ে। সিয়া ভাবছিল যেই ছেলেটা তার ওই অবস্থা করেছিল তার সাথে বিয়ে হলে না জানি সে সিয়ার সাথে আরো কি করবে। সিয়া কিছুতেই এটা মানতে পারছিল না। সিয়াকে তার চাচি সামলায়। তার চাচিও এই বিয়েতে রাজি ছিল না। সিয়ার চাচা বিয়েটা দিতে চাইলেও সিয়ার চাচি তার প্রতিবাদ করে। সিয়া বুঝতে পারছিল সে যদি চুপ থাকে তাহলে তাকে এরা সত্যিই বাচ্চানের সাথে বিয়ে দেবে। তাই সিয়া মাহেন্দারের কাছে চলে যায়। সিয়া মাহেন্দারকে জানায় সে তার ধর্ষকদের এত সহজে ছাড়বে না। সে তার জন্য ন্যায় বিচার চায়। মাহেন্দার ভয় পাচ্ছিল যে সিয়া যদি মাঝপথে এসে তার চাচা বাবার ভয়ে কেস ছেড়ে দেয়, তবে সিয়া জানায় সে এর শেষ দেখে তবেই ছাড়বে। মাহেন্দার সিয়াকে একটা কাগজ দিয়ে তার সাথে হওয়া সব ঘটনা লিখতে বলে, কিন্তু সিয়ার চাচা জগদীশ সিয়াকে এসব ঝামেলায় জড়াতে বারণ করে। সে বলে এমএলএর পরিবার অনেক পাওয়ারফুল, তাদের সাথে লড়ে আমরা কখনোই পারব না। এসব সামলাতে গিয়ে সব ধ্বংস হয়ে যাবে। তবে সিয়া তার চাচার কথা কানে নেয় না। সে সব কিছু লিখে কাগজ মাহেন্দারকে দেয়। তবে আমরা দেখি কাগজের লেখা দেখে মাহেন্দার অবাক হয়ে গেছে। মাহেন্দার সিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি লিখেছ? সিয়া বলে, আপনি তো বলেছিলেন যা হয়েছে তাই লেখো। আমি আমার ন্যায় নিয়েই ছাড়ব দাদা, আমি পিছু হাঁটব না। মাহেন্দারের চোখে তখনও বিস্ময় স্পষ্ট। তবে কাগজে কি লেখা আছে এটা একটা সাসপেন্স থেকে যায়। হয়তো আমরা সামনে গিয়ে জানতে পারবো সিয়া কাগজে কি লিখেছিল। গ্রামে পৌঁছে সিয়ার বাবা নেমে পড়ে আর সিয়া এবং মাহেন্দার কোর্টে চলে যায়। তবে হঠাৎ একটা গাড়ি দেখে মাহেন্দার ভয় পেয়ে যায়। গাড়িটা কার সেটা দেখানো হয় না। এদিকে এমএলএর মেজ ভাই অনিল প্রতাপ সিয়ার বাড়ি এসে সিয়ার অসুস্থ বাবাকে জনসম্মুখে ধরে এনে গাছের সাথে বেঁধে খুব বাজেভাবে পেটায়। এরপর রক্তাক্ত অবস্থাতেই পুলিশ দিয়ে সিয়ার বাবাকে ভুয়া কেসে অ্যারেস্ট করায়। তারা সিয়ার বাবাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে অজ্ঞান অবস্থায় কাগজে তার টিপসই নিয়ে নেয়, যেন তারা কোনো সমস্যা ছাড়াই কেসটা ক্লোজ করতে পারে। তবে সাংবাদিকরা সিয়ার বাবার সাথে হওয়া ঘটনা সিয়ার বাবার মুখে বলা একটা ভিডিও টিভিতে প্রচার করে দেয়। এদিকে সিয়ারা সকলে সিয়ার বাবার সাথে দেখা করতে হসপিটালে যাওয়ার সময় পথের মাঝে পান্ডে তাদের আটকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, যেখানে সিয়ার বাবাকে তারা মেরে ফেলে তার লাশ পুড়িয়ে দিচ্ছিল। আসলে সিয়ার বাবা কোর্টে তার সাথে হওয়া ঘটনা বলে দিলে
কেসটা আরো স্ট্রং হয়ে যেত। তাই তারা সিয়ার বাবাকে মেরে তার লাশও পুড়িয়ে দেয়, যাতে সিয়া কোনো রকম এভিডেন্স কালেক্ট করতে না পারে। তবে সিয়ার বাবার মৃত্যুতে সিয়ার পরিবার অনেক ভেঙে পড়ে। মাহেন্দার এইসব ঘটনা ফোনে ভিডিও করতে গেলে পুলিশ মাহেন্দারের ফোনও কেড়ে নেয়। তাদের কাছে সিয়ার বাবা শঙ্করের লাশ পোড়ানো দেখা ছাড়া যেন আর কোনো উপায়ই ছিল না। তবে সিয়ার বাবার মৃত্যু এবং পরিবারের সম্মতি ছাড়া দেহ সৎকারের বিষয়টা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। অনেক সাংবাদিক রিপোর্ট করতে গ্রামে আসে। তারা দাদু অর্থাৎ এমএলএ আরুণ প্রতাপের সাথে প্রেস ব্রিফিং করে। তবে দাদু এমন অভিনয় করে যেন সে এসবের কিছুই জানতো না। দাদু উল্টে বলতে থাকে, আমি এসবের কিছুই জানতাম না। দোষী যেই হোক না কেন, এই কেসের ন্যায় হওয়া উচিত। মেয়েটি যেন ন্যায় বিচার পায়, আমি এই আশা করছি। আমি সবার সাথেই আছি। বেটায় পাক্কা পলিটিশিয়ান। তবে এক সাংবাদিক জানায়, হাইকোর্ট জানিয়েছে এই কেস সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে। কথাটা শুনে দাদ্দুর তো গলা শুকিয়ে যায়। সে বুঝতেই পারেনি একটা ছোট্ট গ্রামের কেস সিবিআই পর্যন্ত চলে যাবে। আমরা দেখি সত্যি হাইকোর্ট কেস সিবিআইকে দায়িত্ব দিয়েছে এবং পরের দিনই সিবিআই এর একজন গ্রামে এসে হাজির হয়। তবে সিবিআই অফিসার উল্টে সিয়াকেই উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। তারা সিয়াকে চরিত্রহীন প্রমাণ করতে লেগে যায়। আসলে সিয়া তার কেস ফাইলে শুধু বাচ্চান আর তেওয়ারির নাম নিলেও সে বাচ্চানদের মুক্তির পর হাইকোর্টে কেস ফাইলের সময় ওই কাগজে এমএলএ আরুণের নামও লিখেছিল। জবানবন্দির এক এক সময় এক এক রকম। এর জন্য সিবিআই ভাবছে সিয়ার কেসটা হয়তো পলিটিক্যাল। সিয়া তাদের জেরায় ভয় পেয়ে বাইরে চলে আসে। তবে তার মা তাকে বুঝিয়ে নিজের সাথে ভেতরে নিয়ে যান। এখানে আমরা জানতে পারি সিয়া সেদিন কাগজে আসলে কি লিখেছিল। আসলে এই কেস ধর্ষণের দিন থেকে নয়, তারও আগে থেকে শুরু হয়েছে। রেপ হওয়ার কিছুদিন আগে সিয়াকে চাকরি দেওয়ার নামে এমএলএ আরুণ রাত্রেবেলা ডাকে। সেদিন সিয়ার মায়ের সাথে বাড়িতে আসা ভদ্রমহিলাই সেই রাতে সিয়াকে এমএলএর বাড়িতে নিয়ে গেছিল। এজন্যই মুভির শুরুতে সিয়া ওই মহিলাকে আবারও তাদের বাড়িতে দেখে তার সাথে বাজে ব্যবহার করেছিল। সেই দিন রাত্রে সর্বপ্রথম এমএলএ আরুণ ওরফে দাদ্দু সিয়াকে রেপ করেছিল। অর্থাৎ সিয়া বাচ্চানদের হাতে রেপ হওয়ার আগেই রেপ হয়েছিল, যেটা সিয়া আগেই বলতে চেয়েছিল। তবে তাকে যেদিন পুলিশ উদ্ধার করে সেই দিন এক লেডি কনস্টেবল তাকে পরিষ্কার করানোর সময় থ্রেট দিয়ে এমএলএর নাম নিতে বারণ করেছিল। তাই সেই দিন সিয়া আরুণের নাম নেয়নি। পুলিশ স্টেশন থেকে ফিরে সিয়ারা তার বাবার শেষ কাজ করতে নদীর পাড়ে আসে। তবে সেখানে দাদ্দুর লোকরা এসে তাদের উপর গুলি চালায়, কিন্তু তারা কোনো রকমে তাদের প্রাণ বাঁচায়। তারপর দিনের আলো ফুরালেই নদীতে নেমে একটা নৌকায় উঠে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে মাহেন্দার তার মাকে মামা বাড়ি পাঠিয়ে দেয়, কারণ সে বুঝে গেছে এই যুদ্ধ মোটেও সহজ হবে না। হয়তো তার মাকেও কবে তারা মেরে ফেলবে। মাহেন্দারের মা যেতে চাচ্ছিল না, তবে মাহেন্দার তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। এদিকে পুলিশরা বাচ্চান, আনিল সহ সকলকে অ্যারেস্ট করে। এমএলএ আরুণও ছেড়ে দেওয়ার মানুষ না। আরুণ সিয়ার চাচা জগদীশকে তার পুরনো ফ্রড কেস রিওপেন করিয়ে অ্যারেস্ট করায়। মাহেন্দারকেও ফোন দিয়ে হুমকি দেয়। তবে মাহেন্দার বুদ্ধি করে কল রেকর্ড করে, আর রেকর্ডিং পুলিশকে দেখালে পুলিশ আরুণকে পুলিশ স্টেশনে আনে। তবে আরুণের দলের লোকেরা পুলিশ স্টেশন ঘিরে ধরে। এখানে আরুণ ব্রেনের চাল চালে। সে বলে, আমি ২০ বছর আপনাদের জন্য কাজ করেছি। আপনারা রক্ত ঝরাতেও পিছু পা হবেন না। এখন শান্ত হন, ন্যায় নিশ্চয়ই হবে। অর্থাৎ সে ইনডাইরেক্টলি জনগণদের ঝামেলা করতে উস্কে দিয়ে যাচ্ছে। এরপর আরুণ পুলিশ স্টেশনে গিয়ে নিজের বয়ান জমা দেয়। তবে সিবিআইও ছেড়ে দেওয়ার বান্দা না। আরুণ পুলিশ স্টেশনে আসার আগেই তারা আরুণের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে রেখেছিল। সিবিআই কাগজটা আরুণকে দেখালে তার তো অবস্থা খারাপ হয়ে যায়। ১৪ দিন ডিম থেরাপি নেওয়ার কথা শুনলে যে কারোর অবস্থা খারাপই হওয়ার কথা। সিবিআই এমএলএ আরুণের উকিলকে ফেরত পাঠিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়। এদিকে এমএলএর লোক শয়তানি করে মাহেন্দারের বাড়ি পুড়িয়ে দেয়। নিজের বাড়ি চোখের সামনে পুড়তে দেখে মাহেন্দার কেঁদে দেয়। তবে পরের দিন আবার সেই মাহেন্দারই সিয়াকে সিবিআইকে সব প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সাহস যোগায়। আসলে সিবিআই সেদিন কি হয়েছিল সেটা নিজের চোখে দেখতে চাচ্ছিল।
সিয়া তাদের সবাইকে নিয়ে পেছনের সেই রাস্তা দিয়ে আরুন তাকে যেই ঘরে নিয়ে গেছিল সেখানে যায়। এরপর সিবিআই সেই রুম থেকে সব স্যাম্পল কালেক্ট করে। পরের দিন সিয়া, মাহেন্দার, আশা এবং সিয়ার চাচি সাক্ষী দিতে একটা গাড়ি নিয়ে শহরের দিকে রওনা দেয়। গাড়ি চালাচ্ছিল মাহেন্দার। পথের মাঝে সিয়ার চাচি জগদীশের জন্য কান্না করলে মাহেন্দার বলে, চিন্তা করবেন না, আমরা সবাই ন্যায় পাবো। সিয়া মাহেন্দারের দিকে তাকিয়ে বলে, সেই ন্যায় পেয়ে কি লাভ, যেই ন্যায় দেখতে কেউ বেঁচে থাকবে না। হঠাৎ কোথা থেকে একটা ট্রাক এসে সিয়াদের গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটা একদম ভেঙে যায়। গাড়ি থেকে সিয়ার হাত বেরিয়ে আসে। সে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল। কিছুক্ষণ পর আশেপাশের লোক জড়ো হয়ে যায়। গাড়ি থেকে তাদের সকলকে বের করে। কিন্তু এই অ্যাক্সিডেন্টে সিয়া বাদে বাকি সকলে মারা যায়। তবে সিয়ারও অবস্থা শোচনীয় ছিল। আমরা বুঝি এমিলের লোকরাই এই কাজ করেছে, যেন সিয়া এবং তার পরিবার সাক্ষী দিতে না পারে। এই অ্যাক্সিডেন্টে সিয়া কোমায় চলে যায়। মুভি এখানেই শেষ হয়। কি ভেবেছিলেন বিচার হবে, ফাঁসি হবে সবার? হয় না ভাই, না আমাদের আশেপাশে হয়, না সিয়ার সাথে হয়েছিল। দিন শেষে ক্ষমতার কাছে আমাদের মতো মানুষ হেরে যায়, আর বাস্তবতায় সিয়ারাও মারা যায়। পার্সোনাল রিসার্চ করে জানতে পেরেছি, মুভিটা যেই মেয়েটার বাস্তব ঘটনা অবলম্বনে বানানো, সেই মেয়েটা শেষ পর্যন্ত বেঁচে ছিল। তবে তার পুরো পরিবার মারা যায় এবং আসল আসামি কুলদীপ সিং এর 2019 সালে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। বাস্তবে তো কিছু মানুষের এই বিচারটুকুও কপালে জোটে না। আমি জানি না গল্পটার শেষে আপনাদের কার চোখে পানি এসেছে, কিন্তু আমার ভয়েস শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারিনি। এই মুভিটা নিয়ে বেশি কিছু বলার নেই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনারা কে কে সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি দেখতে চান কমেন্টে জানান। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মেস রিক্যাপের সাথেই থাকুন।